সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি চিফ ইন্সট্রাক্টর মোহাম্মদ মাসুম বিল্লাহ, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট, সাতক্ষীরা। আজ আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 2024 সেশনের চারুকলা দ্বিতীয় পর্বের সিলেবাস নিয়ে আজ আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আপনারা চারুকলা দ্বিতীয় পর্বের সিলেবাস বুঝতে পারছেন না, এই বিষয়ে আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তারা দয়া করে আজকের লাইভ ক্লাসটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনার মতামত, অভিব্যক্তি এবং যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবশ্যই অবগত আছেন 2025 সেশনে চারুকলা, আইসিটি, অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন এবং ফিজিক্যাল এডুকেশনে ভর্তি চলছে। যারা ভর্তি হতে চাচ্ছেন 2025 সেশনে, অতি দ্রুত ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের অফিসিয়াল পেজে অথবা সরাসরি কমেন্ট বক্স অথবা সরাসরি নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, যারা এই মুহূর্তে চারুকলা শিক্ষক নিয়োগ কোচিং এ আপনারা এই মুহূর্তে যুক্ত হয়ে আমাদের সাথে অবস্থান করছেন, আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আবারও বলছি, যারা এই মুহূর্তে চারুকলা শিক্ষক নিয়োগ কোচিং পেজে সরাসরি লাইভে যুক্ত হয়ে আমাদের সাথে আজকে লাইভ পর্বে আছেন, আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। আমরা কথা সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমরা একটু সরাসরি লাইভটা চেক করে দেখবো, তারপর সরাসরি আপনাদের কাছে যাব। আপনারা একটু সাড়া দিবেন যে আপনারা আহ শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু সাড়া দিবেন, তাহলে আমরা সরাসরি শুরু করব। জি, অনেকে সাড়া দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমরা সরাসরি আমাদের আজকে লাইভ পর্ব শুরু করছি। আমরা প্রথমে আমাদের সিলেবাসটা শেয়ার করছি। আপনারা আশা করি স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস কোর্সের শিক্ষাক্রম। আমরা আজ দ্বিতীয় পর্বের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। যারা দ্বিতীয় পর্বের পরীক্ষা অংশগ্রহণ করবেন 2024 সেশনে, তাদের জন্য আজকে এই লাইভ ক্লাসটি। আজকে সিলেবাসের সম্পূর্ণ বিষয়বস্তু আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে, আপনারা আমাদের সাথে থাকবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে সিলেবাসের শিরোনামগুলো জেনে নিই। দ্বিতীয় সেমিস্টার আপনাদের পরীক্ষা একটা ধারণা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে, একটা ধারণা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করবে। প্রথমে আমরা বিষয় কোড জানবো, তারপর আমাদের বিষয়ের নাম এবং তথ্য কত নম্বরে পরীক্ষা হবে এবং আপনার প্র্যাকটিক্যাল কত নম্বরে পরীক্ষা হবে, ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ ক্লাসের যে মূল্যায়ন, ক্লাস মার্ক, শিক্ষকদের হাতে কত নম্বর এবং বোর্ড ফাইনাল পরীক্ষায় কত নম্বরে পরীক্ষা হবে, সেই বিষয়ে আপনাদের ক্লিয়ার করে দিব। 12-120 বিষয় কোড, 12-120 বিষয় কোডের সাবজেক্টের নাম হলো হিস্ট্রি অফ ওয়ার্ল্ড আর্ট 2, বিশ্ব শিল্পের ইতিহাস 2, এর বিষয় কোড 12-120। এখানে আপনাদের বোর্ড ফাইনাল পরীক্ষা হবে 60 নম্বরের। 60 নম্বরের বোর্ড ফাইনাল পরীক্ষা হবে। আপনারা যখন দ্বিতীয় সেমিস্টারের বোর্ড ফাইনাল পরীক্ষা দেবেন হিস্ট্রি অফ অল আর্ট 2 12-120 বিষয়ে, আপনারা 60 নম্বরের বোর্ড ফাইনাল পরীক্ষা দেবেন। এখানে আপনাদের পাস মার্ক থাকবে 40%। তাহলে 4 ছক
24, 24 পেলে 60-এর ভিতরে পাশ করবেন। এরপর 12, 121 আর্ট অফ ইথনিক গ্রুপস অফ ফোক আর্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ ভারত উপমহাদেশের এবং আমাদের যে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, নৃগোষ্ঠীর শিল্প, লোকশিল্প, ভারত উপমহাদেশের লোকশিল্প, নৃগোষ্ঠীর শিল্প ও ভারত উপমহাদেশের লোকশিল্প। এখন এই বিষয়ে আপনাদের চূড়ান্ত অর্থাৎ বোর্ড ফাইনাল পরীক্ষা হবে 90 নম্বরের। 12, 121 বিষয় কোড আর্ট অফ ইথনিক গ্রুপস অ্যান্ড ফোক আর্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ভারত উপমহাদেশের লোকশিল্প। এই বিষয়ে আমাদের 90 মার্কের পরীক্ষা হবে। এই বিষয়ে 36 পেলে আপনি পাস। বোর্ড ফাইনাল পরীক্ষায় আপনি 36 পেলেই পাস করবেন। আর বাকিগুলো আপনার শিক্ষকদের মূল্যায়নের উপর নির্ভর করবে। আপনি যে প্রতিষ্ঠান থেকে কোর্সটি করছেন সেই প্রতিষ্ঠানের শিক্ষকরা এটা মূল্যায়ন করবে। এরপর 12, 122 নোটেবল আর্টিস্ট অ্যান্ড দেয়ার আর্ট ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড। 122 বিষয় কোড, এখানে দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী ও তাদের শিল্পকর্ম। এই বিষয়ে 30 নম্বরের পরীক্ষা হবে। এখানে আপনার 12 পালে পাস। বোর্ড ফাইনাল পরীক্ষা হবে 30 নম্বরের। আর বাকিগুলো আপনাদের ক্লাস টিচার মূল্যায়ন করবেন। এরপর ড্রয়িং, ড্রয়িং এ 12, 123 বিষয় কোড, আপনাদের 75 মার্কের পরীক্ষা হবে। এখানে আপনারা মোটামুটি অংশগ্রহণ করলে টিচাররা যদি সেইভাবে মূল্যায়ন করে আপনারা আহ, সবাই A+ মার্ক পেয়ে পাশ করে যাবেন। 40%-এর বেশি আপনার নম্বর আশা করি পেয়ে যাবেন। 12, 124 ওয়াটার কালার প্যাস্টেল কালার কম্পোজিশন, এখানে 25 নম্বরের পরীক্ষা হবে। 12, 125 ইংলিশ ফর ফাইন আর্টস বিজনেস, এটা বিজনেস ডিজাইন। 12, 125 বিজনেস ডিজাইন, এখানে আপনার 50 নম্বরের পরীক্ষা হবে। এবং 12, 126 সিরামিক্স, এখানেও 50 নম্বরের পরীক্ষা হবে। চূড়ান্ত আমি বোর্ড ফাইনালের কথা বলছি। আর ধারাবাহিক মূল্যায়ন তো আপনার প্রতিষ্ঠানের শিক্ষক দ্বারাই মূল্যায়ন করবেন। এটা আপনাদের এই অন্তর্ভুক্ত যেটা আপনাদের প্রতিষ্ঠানের ইন্ডিভিজুয়াল, এটা আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন। ওটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই। নিয়মিত ক্লাস করলে স্যারদের সাথে যে মিড টার্ম পরীক্ষা, কুইজ টেস্ট, এগুলো অংশগ্রহণ করলে আপনারা এই নাম্বারগুলো পেয়ে যাবেন। এরপর ক্রাফটস 2, এখানেও 50 নম্বরের বোর্ড ফাইনাল পরীক্ষা হবে। এরপর ইংলিশ ফর ফাইন আর্টস, এখানে 30 নম্বরের 12, 128, এখানে 30 নম্বরের পরীক্ষা হবে। এটা সংশোধনী আনা হয়েছে, এখানে এখন পর্যন্ত যুক্ত করা হয়নি, এটা যুক্ত করে দেওয়া হবে। 12, 128 ইংলিশ ফর ফাইন আর্টস, আপনার এই বিষয়ে 30 নম্বরের চূড়ান্ত পরীক্ষা হবে। আর আপনার ব্যবহারিক 25 নম্বরের হবে। বিজনেস ইংলিশ, এখানে এটা ইংলিশ ফর ফাইন আর্টস হবে। এটা আপনারা আগের থেকে একটু স্মরণে রাখবেন। এরপর 12, 129 ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা আসলে এমন একটা জিনিস যে আপনারা যখন বোর্ড ফাইনাল পরীক্ষা শেষ করবেন তার পরবর্তী 2 মাস অর্থাৎ 6 সপ্তাহ আপনি আপনার আশেপাশে যে স্কুলগুলো আছে আপনার প্রতিষ্ঠান থেকে একটা প্রত্যয়ন একটা অনুমোদনের চিঠি নেবেন। নিয়ে সেখান থেকে হেডমাস্টারের যে আপনি 2 মাসের প্রশিক্ষণ দিবেন সেই স্কুলে, এটা কিন্ডার গার্ডেন স্কুল হতে পারে, অথবা আপনার আরো যে সব বিষয়গুলো আছে যেমন ছোট ছোট আপনার ক্যাডেট স্কুল থাকতে পারে, তারপরে আপনার আর্ট স্কুল থাকতে পারে। এইসব বিষয়ে আপনারা যারা এখানে পরিচালনা করছে, যে সমস্ত পরিচালকগণ, তাদের সাথে যোগাযোগ করবেন। আপনার প্রতিষ্ঠান থেকে একটা অনুমোদনের চিঠি নিয়ে যোগাযোগ করে সেখানে 6 সপ্তাহ ক্লাস নেবেন। নিয়ে সেখান থেকে একটা চূড়ান্ত যে আপনি সেখানে ক্লাস নিয়েছেন এবং তার উপরে সেই প্রতিষ্ঠান প্রধান যে প্রতিষ্ঠানে আপনি ক্লাস নিয়েছেন সেখান থেকে আপনাকে একটা প্রত্যয়নপত্র দেবে যে অমুক আমার প্রতিষ্ঠানে এই 6 সপ্তাহ অর্থাৎ 2 মাস সুন্দরভাবে ক্লাস নিয়েছেন, সেই মর্মে একটা প্রত্যয়নপত্র দেবে। সেই প্রত্যয়নপত্র নিয়ে আপনি প্রতিষ্ঠানে জমা দিলেই এই 200 নম্বর আপনাকে দিয়ে দিবে। মোট এখানে 300 নম্বর আপনার ধারাবাহিক এবং ব্যবহারিক দুইটা মিলে 300 নম্বর মোট। টোটাল দ্বিতীয় সেমিস্টারে 1200 নম্বরের পরীক্ষা হবে আপনাদের।
তাহলে আমার বোর্ড ফাইনাল পরীক্ষার তথ্য বিষয় 4টা: হিস্ট্রি অফ অল আর্ট 2, একটা; আর্ট অফ ইথনিক গ্রুপস অ্যান্ড ফোক আর্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট 2টা; নোটেবল আর্টিস্ট অ্যান্ড দেয়ার আর্ট ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড 3টা; আর ইংলিশ ফর ফাইন আর্টস। এই 4টা বিষয়ের উপরে তথ্য পরীক্ষা হবে বোর্ড ফাইনাল, আর বাকিগুলো আপনাদের প্র্যাকটিক্যাল। এটা সব প্রতিষ্ঠানেই অনুষ্ঠিত হবে। এবং এখানে প্র্যাকটিক্যালের বিষয়ও দেখেন, আপনাদের সব প্রতিষ্ঠান নিজস্ব কেন্দ্র নিয়ে এইগুলো পরীক্ষাগুলো নিয়ে থাকে। আর বোর্ড ফাইনাল গুলো 4টা থিওরি, 4টা থিওরি আপনার বোর্ড ফাইনাল পরীক্ষা হবে। আর প্র্যাকটিক্যাল গুলো বোর্ড ফাইনাল পরীক্ষা হবে, কিন্তু এটা সব প্রতিষ্ঠানে পরীক্ষাগুলো হবে। যে আপনার রুটিন দিবে, সেই রুটিন অনুযায়ী নির্দিষ্ট বোর্ড কর্তৃক নির্দিষ্ট রুটিন অনুযায়ী হবে। তাহলে আমরা থিওরি পেলাম 4টা এবং প্র্যাকটিক্যাল পেলাম আপনার 1, 2, 3, 4, 5, 6টা প্র্যাকটিক্যাল। বিজনেস ইংলিশেরও আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। মোট 6টা প্র্যাকটিক্যাল আর 4টা থিওরি। এরপর আমরা সরাসরি দ্বিতীয় সেমিস্টারের একদম ডিটেলসে যাব। দ্বিতীয় সেমিস্টারে যে কোন কোন বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে আমরা সরাসরি এখন যাচ্ছি। যারা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অবশ্যই আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে রাখবেন। কমেন্টে আপনার যত প্রশ্ন আছে কমেন্ট বক্সে আপনার প্রশ্নগুলো করতে পারবেন। প্রথমে আমরা আলোচনা করছি বিশ্বশিল্প ইতিহাস 2, হিস্ট্রি অফ অল আর্ট। আমরা আগেই বলে দিয়েছি এখানে আপনার চূড়ান্ত পরীক্ষা হবে 60 নম্বরের। এখানে বিষয়বস্তু কি কি থাকবে? নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব থেকে কি রকম ধরনের প্রশ্ন আসতে পারে, যে অ্যাস্থেটিক শব্দের অর্থ কি, এই এই টাইপের নন্দন তত্ত্বের সংজ্ঞা, নন্দন তত্ত্ব কাকে বলে, নন্দন তারপরে আপনার অ্যাস্থেটিক শব্দের অর্থ কি। এরপরে আরো প্রশ্ন আসতে পারে যে আপনার আহ শিল্প সৃষ্টিতে নন্দতত্ত্বের ভূমিকা তুলে ধরো বা আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বলছি, মনে করেন যে এরকম ধরনের প্রশ্ন আপনার পরীক্ষায় আসতে পারে। এরপর বাস্তবধর্মী শিল্প কি, অথবা এরকম বাস্তবধর্মী শিল্প বিমূর্ত শিল্পের মধ্যে পার্থক্য তুলে ধরো, অথবা শিল্পকলার নান্দনিক ব্যাখ্যা দাও। শিল্প বিচার, শিল্প সমালোচনা, শিল্প সমালোচনা কাকে বলে, শিল্প বিচার আহ এর বৈশিষ্ট্যগুলো তুলে ধরো। এরপর প্রিমিটিভিজম এবং আধুনিক শিল্প আন্দোলন, এগুলো সবই শিল্প আন্দোলনের একটা পূর্ব একটা পর্যায়, প্রিমিটিভিজম এবং আধুনিক শিল্প আন্দোলনের মধ্যে ফবিজম, সুরিয়ালিজম, দাদাইজম, এক্সপ্রেশনিজম, পোস্ট এক্সপ্রেশনিজম, ইমপ্রেশনিজম। ঠিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে। যেমন ফবিজম, ফবিজম শব্দের অর্থ কি, ফবিজম শিল্প আন্দোলনের 2জন শিল্পী সহ কয়েকটি শিল্পকর্মের বর্ণনা দাও। এরকম ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে পারে। এরপর পাশ্চাত্য শিল্পকলা, পাশ্চাত্য শিল্প ও শিল্পীর কর্ম, অর্থাৎ পাশ্চাত্য যুগে যেসব শিল্পীরা আছে এবং তারা যেসব শিল্পকর্ম তৈরি করেছে সেই সম্পর্কে আপনাদের প্রশ্ন করা হবে। এরপর গতিক শিল্পকলা, গতিক শিল্প ও কলার বৈশিষ্ট্য তুলে ধরো, বা গতিক শিল্পকলা উল্লেখযোগ্য শিল্পকর্মগুলো তুলে ধরো। এইরকম ধরনের প্রশ্ন আসবে। রেনেসাঁ শিল্প ও শিল্পী, তা রেনেসাঁ 3জন শিল্পী। রেনেসাঁ 3জন শিল্পী কে কে? মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল এবং লিওনার্দো দা ভিঞ্চি। তা লিওনার্দো দা ভিঞ্চি কে, বা রেনেসাঁ 3জন শিল্পীর নাম লেখো, বা রেনেসাঁ শব্দের অর্থ কি। এরকম ধরনের প্রশ্ন এই রেনেসাঁ থেকে আসবে। বা আধুনিক শিল্পকলা, ওই যে আপনি শিল্প আন্দোলন পড়ছেন ওখান থেকে আধুনিক শিল্পকলাও অনেকটা কভার হয়ে যাবে। তো বাইজেন্টাইন শিল্পকলা কোন সময়ের, বা এই সময়ের উল্লেখযোগ্য শিল্পকর্মগুলো কি। এই বিষয়গুলো আপনাদের পড়াশোনা করলেই আশা করি এখান থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবেন আপনাদের যেটা বোর্ড ফাইনাল পরীক্ষা হবে। এবার 12, 121 নৃগোষ্ঠীর শিল্প, ভারতবর্ষের লোকশিল্প। নৃগোষ্ঠীর শিল্প এবং ভারতবর্ষের লোকশিল্পের ভিতরে কোন কোন বিষয়গুলো আছে আমরা এখন জেনে নেব। এখানে আচার অনুষ্ঠান,
নৃগোষ্ঠীদের আচার অনুষ্ঠানগুলো আসলে কেমন হয়, বা বিভিন্ন দেশের আচার অনুষ্ঠান, মোটিভ ও প্রতীক। মোটিভ কি আর প্রতীক কি? মোটিভ এবং প্রতীকের আহ পাঁচটি মোটিভের নাম লেখো, পাঁচটি প্রতীকের নাম লেখো, বা মোটিভ ও প্রতীকের পার্থক্য লেখো। আফ্রিকার বিভিন্ন নৃগোষ্ঠীর শিল্প, আফ্রিকার বিভিন্ন নৃগোষ্ঠীর শিল্পীদের কয়েকটি উদাহরণ সহ আহ এখানে বিস্তৃত আলোচনা করো, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তারপরে আপনার অস্ট্রেলিয়ার অ্যাবরিজিন, আদিবাসী, মাওরি, তারপরে জুলু উপজাতি, এদের নিয়ে আপনি প্রশ্ন আলোচনা করতে পারেন। এই বিষয়গুলো আপনাদের সহপাঠী, আমাদের শিক্ষকদের কাছ থেকে ভালোভাবে জেনে নিতে পারবেন। এরপর ভারতের নৃগোষ্ঠীর শিল্প, এখানে এক কালামকারী, রোগন, লিপন, এদের সম্পর্কে একটু জেনে যাবেন। এদের সম্পর্কে জেনে গেলেই আপনি ভালোভাবে উত্তর দিতে পারবেন। যেমন লোকশিল্পের পরিচয়, যে লোকশিল্পটা আসলে কি, আর বিভিন্ন দেশের লোকশিল্প কেমন ধরনের হয়, এই সম্পর্কে লোকশিল্পের ভিতরে কি কি বিষয় আছে। এরপর ভারতবর্ষের লোকশিল্প, ভারতবর্ষের লোক। 1 মিনিট সময় নিচ্ছি, একটু আপনারা একটু লাইনে থাকবেন অবশ্যই। ধন্যবাদ। আহ, আমার কথা যদি শোনা যায় আপনি একটু জানাবেন। আমরা একটু বিরতি ছিলাম, আবার চলে আসছি। এরপরে আমরা যেটা আলোচনা করছিলাম, যে ভারতের নৃগোষ্ঠীর শিল্প, এই যে আপনার কালামকারী, রোগন, লিপন, এদের সম্পর্কে, নৃগোষ্ঠীদের সম্পর্কে একটু জানবেন। তারপর লোকশিল্প পরিচয় এবং ভারতবর্ষের লোকশিল্প, ভারতবর্ষে কি ধরনের লোকশিল্পের পরিচালক মানে প্রচলন ছিল, এবং তারা কেমন এই লোকশিল্পগুলো কিভাবে তৈরি করতো, কিভাবে তাদের এই চর্চাটা প্রচলিত ছিল, এইসব বিষয় সম্পর্কে একটু জানলেই আপনার সহজেই নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন আপনাদের 2024 সেশনে যারা দ্বিতীয় পর্ব পরীক্ষা দিবেন। এরপর 12122 দেশ বিদেশে উল্লেখযোগ্য শিল্পী ও শিল্পকর্ম, এখানে আপনার 13 জন শিল্পীর নাম দেওয়া আছে। এই লিওনার্দো ভিঞ্চির উল্লেখযোগ্য 3টি শিল্পকর্মের নাম লেখুন, বা এদের শিল্পকর্মের বৈশিষ্ট্য কি। মাইকেল অ্যাঞ্জেলো কে, রাফায়েল কে, অগস্ট অগস্টিন রোধার 2টি শিল্পকর্মের নাম লেখো, এরকম ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। বা পাবলো পিকাসোর উল্লেখযোগ্য শিল্পকর্ম আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরকে তার 3টি শিল্পকর্মের বর্ণনা দাও। এরকম ভাবে আপনার এখানে ব্রড প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে।
দেশ বিদেশে উল্লেখযোগ্য শিল্পগত শিল্পকর্ম, এখানে মাত্র 30 নম্বরের পরীক্ষা। এখানে আপনার ছোট প্রশ্ন থাকবে 7টি, এবং আপনার 4টি থাকবে 2 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন থাকবে 7টি, 2 নম্বরের প্রশ্ন থাকবে 4টি, এবং 3টা বড় প্রশ্ন লিখতে হবে 5 নম্বরের। এই মোট আপনার 30 নম্বরের উত্তর করতে হবে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, নাভেরা আহমদ, এদের সম্পর্কে একটু জানবেন। রেমব্রান্ড, পল সিজান, ভ্যান গগ। আপনারা অনেকেই ইতিমধ্যে অনেক বিষয় পড়ে ফেলছেন, আর এই যে বিষয়গুলো বাকি আছে এগুলো একটু জানবেন। এরপর ড্রয়িং, 12 123 ড্রয়িং। এখানে ড্রয়িং 2 হবে। প্রথম সেমিস্টারে আপনাদের ড্রয়িং 1, সেমিস্টারে ড্রয়িং 2। ড্রয়িং এর ভিতরে প্রথম সেমিস্টারে যে বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করছিলেন, এখানেও সেম ভাবে ওই একই বিষয়বস্তু একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তৈজসপত্র এবং ব্যবহারিক বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করলেন। তারপরে প্রকৃতি অনুশীলনের ভিতরে কি কি আছে, গাছপালা আছে, ফুল আছে, লতা পাতা আছে, এই সবগুলো। এবং পরিপ্রেক্ষিত অনুশীলন, পরিপ্রেক্ষিত অনুশীলনের ক্ষেত্রে আপনারা চেয়ার, টেবিল, বক্স, বাড়িঘর, এই সবগুলো একটু প্র্যাকটিস করবেন। এরপর ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে আপনার ফিগারের কাঠামো এবং ভারসাম্য, ফিগারের মনে করেন যে দুইটা ফিগার পাশাপাশি রাখলে বা পাশাপাশি দুইটা ফিগার থাকলে কেমন কম্পোজিশন হয়, তাদের কাঠামোটা কেমন হবে, তাদের ভারসাম্যটা কেমন হবে, তাদের এরপর আমরা একটু নেট সমস্যার কারণে, জি ধন্যবাদ। আমরা আবারও চলে আসলাম যে আমাদের নেট সমস্যার কারণে একটু ডিস্টার্ব হয়ে গেছে। এই যে আপনার ভূদৃশ্য অঙ্কন, ভূদৃশ্য অঙ্কনের যে বিষয়টি আছে, এই ভূদৃশ্য অঙ্কনের ক্ষেত্রে আপনারা প্রাকৃতিক দৃশ্য, গ্রামের দৃশ্য, শহরের দৃশ্য, এই এই যেখানে উল্লেখ করে দেওয়া আছে, এই এই বিষয়গুলো আপনারা একটু চর্চা করলেই হবে। মানব ফিগার কম্পোজিশন, এই যে মানব ফিগার কম্পোজিশন, ফিগার ড্রয়িং যখন করছেন তখন কিন্তু এটা কভার হয়ে যাচ্ছে। এই দুইটা বিষয় কিন্তু তখন সমান হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর কোনো টেনশন থাকছে না। এরপর 12 124 জল রং, প্যাস্টেল রং, কম্পোজিশন, যেগুলো আপনারা ড্রয়িং প্র্যাকটিস করছেন ওইগুলোই আবার জল রঙে আপনারা প্র্যাকটিস করবেন। এই জল রঙের কম্পোজিশন প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনারা স্টিল লাইফ, আউটডোর অনুশীলন, আউটডোর অনুশীলন যে যে আপনি প্রাকৃতিক দৃশ্য, গ্রামের দৃশ্যগুলো অঙ্কন করছেন, শহরের দৃশ্যগুলো, এইগুলো আপনি জল রঙে আবার কম্পোজিশন আকারে সুন্দর করে প্র্যাকটিস করেন। একদম সিম্পল বিষয়। এরপর জলজীবন প্যাস্টেল কালারে করতে পারবেন, কম্পোজিশন আপনারা প্যাস্টেল কালারে করতে পারবেন বা ওয়াটার কালারে করতে পারবেন। প্রাকৃতিক দৃশ্য, মানব মানব অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের হাত, পা, চোখ, নাক, কান, মুখ, এইসব বিষয়গুলো, বিভিন্ন পশু পাখির ছবি জল নিয়ে আপনারা অনুশীলন করতে পারবেন। অথবা প্যাস্টেল কালার, এখানে প্যাস্টেল কালার উল্লেখ করা আছে, আপনারা প্যাস্টেল কালারে অনুশীলন করবেন। আর যেগুলো জল রং উল্লেখ করা আছে সেগুলো জল রঙে অনুশীলন করবে। এখানে জল রঙের ভিতরে আছে জলজীবন, প্রাকৃতিক দৃশ্য, মানবঙ্গ প্রত্যঙ্গ, পশু পাখি। যেগুলোই আপনার প্যাস্টেলে করবেন সেগুলো জল রঙেও করতে পারবেন। একই জিনিস বারবারই বিভিন্ন মাধ্যমে প্র্যাকটিস, এই ছাড়া কিছু না। সুতরাং আপনাদের উচিত হবে যে ড্রয়িংটা একটু ভালো করে শেখা। এরপরে 12 125 বেসিক ডিজাইন, 12 125 আপনার বেসিক ডিজাইন। এই বেসিক ডিজাইন এবং লেটারিং ও বাণিজ্যিক ডিজাইন, তাহলে মৌলিক ডিজাইন, জ্যামিতিক ফর্ম অনুশীলন, অর্থাৎ জ্যামিতিক ফর্মে বিভিন্ন নকশা। তারপর আপনার এখানে ফুল লতা পাতা ব্যবহার করেও ন্যাচারাল ফর্মে নকশা অঙ্কন করতে পারবেন। বা পোশাকে বিভিন্ন ডিজাইনের প্রয়োগ, এই যে ডিজাইন গুলো আপনারা ওই জ্যামিতিক ফর্ম এবং ন্যাচারাল ফর্মে করছেন সেগুলো পোশাকে প্রয়োগ করলেই হবে। তো বিভিন্ন বিজ্ঞাপনের নকশা কেমন হয়, মনে করেন যে আপনি একটা পোস্টার তৈরি করবেন একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য, সেটা নকশাটা আপনি করতে পারবেন। এরপর বিভিন্ন সেরামিক্স বা পটারিতেও নকশা তৈরি করতে পারবেন। এরপরে 12 126 সিরামিক্স, মানে মৃৎশিল্প, মৃৎশিল্প, টাইলস পেন্টিং, টাইলসের উপরে আপনারা পেন্টিং করতে পারবেন। নকশাকৃত টালি, মানে একটা টালি নিবেন, তার উপরে বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে পারেন। দরকার হয় এই টালিটা আপনারা প্রস্তুত না করতে পারেন, বাজার থেকে কিনবেন। যে আপনাদের বাসা বাড়িতে যে টালির ব্যবহার করা হয়, এই টালিগুলো আপনার 2 3টা টালি কি ক্রয় করলেন, ক্রয় করে তার উপরে বিভিন্ন ধরনের নকশা অঙ্কন করলেন। অথবা আপনারা এরকম মাটির হাঁড়ি নিয়ে এটাকে আপনার নকশা করে শখের হাঁড়ি তৈরি করতে পারেন।
এরপর টেরাকোটা, পটারি, মাটির গয়না, সিরামিক তৈরি জিনিসপত্র। এই যে বিভিন্ন ধরনের মাটি দিয়ে একটা আপনি নমুনা একটা সেখানে টেরাকোটার একটা নমুনা দেখালেন, বা একটা পটারি বা ফুলদানি তৈরি করলেন, তারপরে মাটির বিভিন্ন ধরনের হার, বালা, এসবগুলো তৈরি করতে পারবেন। তৈরি করে সেগুলো আবার আগুনে পোড়াবেন, দেখবেন সেগুলো আবার গায়ে যদি আপনি কালার করেন, তাহলে আরো চমৎকার লাগবে, অনেক সুন্দর লাগবে। এই বিষয়গুলো আপনার মৃৎশিল্প 1226 বিষয়ে চর্চা করতে হবে। এরপর কারুশিল্প টু। কারুশিল্প টুতে আপনি এখানে যে বিষয়গুলো প্রস্তুত করবেন, নিজেদেরকে যেভাবে প্রস্তুত করবেন, যে কাগজ কেটে ফুলদানি, কলমদানি, ফুল তৈরি, এটা একদম সহজ বিষয়। কাদা মাটি বা কাগজ দিয়ে পেস্টিং করে মুখোশ তৈরি, এখানে বাঘের মুখোশ হতে পারে, যে পয়লা বৈশাখের যেসব মুখোশগুলো হয় সেই মুখোশগুলো। এরপর পাট সুতা দিয়ে বিভিন্ন কারুশিল্প, নকশি কাঁথার বিষয়গুলো। এরপর বাঁশ, বেত, খড়, শোলা দিয়েও ব্যবহৃত শিল্প। আপনি বাঁশ দিয়েও তৈরি করতে পারেন, বেত, খড়, শলা। আপনারা আহ এখান থেকে যেটা আপনার সুবিধা হয় সেই জিনিস নিয়ে আপনি বাঁশ দিয়ে বা বেত দিয়ে বা খড় দিয়ে একটা ঝুড়ি তৈরি করলেন, এটাই তো আপনার একটা কারুশিল্পের অংশ হয়ে যাবে। তারপর কাঠ খোদাই, কাঠ খোদাই করে নকশাকৃত ফার্নিচার বা শোপিস নমুনা অঙ্কন করবেন, নমুনা ভাবে তৈরি করবেন। বা বাটিক, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, বা যারা শাড়ির কাজ শিখতে চান, শাড়িতে বিভিন্ন ধরনের নকশা, ফুল, লতা পাতা, বিভিন্ন ডিজাইন দিয়ে শাড়ির কাজ করতে চান, ব্লক প্রিন্ট করতে পারবেন। এই বিষয়গুলো শিখলে আপনারা এখান থেকে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিংও করতে পারবেন। যারা আপনারা এই আহ, কারুশিল্পের কাজটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, তারা বিভিন্ন ধরনের শাড়ি বা সালোয়ার কামিজ, ছেলেদের পাঞ্জাবি এবং ফতুয়া, এর মনে করেন বুতামের সাইড দিয়ে, অথবা এক বুকের এক সাইড দিয়ে, মেয়েদের জামার নিচের অংশে, পিঠের অংশে, বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন ফুল, লতা পাতা দিয়ে বিভিন্ন নকশা আপনারা তৈরি করতে পারবেন। তৈরি করে সেগুলো যদি আপনারা বাজারে বিক্রি করেন, সাধারণ কাপড়ের থেকে সেই কাপড়ের মূল্যটা একটু বেশি হবে এবং তার কদরটাও বেশি হবে, হাতের কাজ করা। আপনারা অবশ্যই এগুলো অনেক জায়গা থেকে ক্রয় করে থাকেন, এ বিষয়ে আপনাদের অনেক ভালো ধারণা আছে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত আপনারা মোটামুটি আহ, যে আপনাদের তথ্যীয় বিষয় যে তিনটা এবং ব্যবহারিক বিষয় ছয়টা, ব্যবহারিক বিষয় পাঁচটা আলোচনা শুনলেন। এরপর আমরা যাব ইংলিশ ফর ফাইন আর্টস। ইংলিশ ফর ফাইন আর্টসে আমরা এখন যাব এবং ইংলিশ ইংলিশ ফর ফাইন আর্টস এর বিষয়গুলো এখন শেয়ার করব। এইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইংলিশ ফর ফাইন আর্টস। এর আগে আপনাদের যে বিষয়গুলো আলোচনা করছি, প্র্যাকটিক্যাল বিষয় আপনারা অধিকাংশ বিষয়ই প্রথম সেমিস্টারেই প্র্যাকটিস করছেন, এবং এখন শুধু দ্বিতীয় সেমিস্টারে এসে সেটা একটু জল রংটা প্র্যাকটিস করতে হবে। জল রঙে কালারিং করতে হবে। এর আগে আপনার ড্রয়িং শিখছেন পেন্সিলে, এখন এটা কালারিং করতে হবে। এইটা হলো অতিরিক্ত, আর তাই ছাড়া কিছু না। আর এখানে আপনাদের ইংলিশ ফর ফাইন আর্টস এবং এর আগে যে তত্ত্বীয় বিষয়গুলো আপনারা পড়ছেন বা শুনছেন, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি সবার একটা ধারণা আছে, কারণ একটা বিষয় পড়লে আর একটা বিষয় সম্পর্কে অল্প হলেও জানা যায়। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা আছে, এটা আমি জানি। কিন্তু ইংলিশ ফর ফাইন আর্টস এই বিষয় আপনাদের জন্য একদমই নতুন, এজন্য এই বিষয়টা ভালো করে আপনারা শুনবেন। 12128 বিষয় কোড, ইংলিশ ফর ফাইন আর্টস, এটা 30 নম্বরের পরীক্ষা হবে আপনাদের। এখানে আপনাদের একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে আপনাদের WH কোশ্চেন থাকতে পারে, এবং শূন্যস্থান থাকতে পারে। এরপরে সারাংশ বা সারমর্ম, সারমর্ম বা সারাংশ থাকতে পারে। এরপর আপনার কিছু রাইট ফ্রম ভার্ব থাকতে পারে। তারপরে আপনার কমপ্লিটিং সেন্টেন্স থাকতে পারে। তাছাড়া আপনার কিছু আপনার প্যারাগ্রাফ, ইমেল, অথবা ডায়লগ, এইসব বিষয়গুলো আপনার থাকতে পারে। মানে এইসব বিষয়গুলোর ভিতর থেকে আপনাদের প্রশ্ন আসবে। 30 নম্বরের যে পরীক্ষার প্রশ্ন হবে, প্যাসেজ থেকে 15 নম্বর, এবং আপনার শূন্যস্থান, রাইট ফ্রম ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, এবং আপনাদের রাইটিং যে সেকশন, প্যারাগ্রাফ, তারপরে আপনার লেটার, এরপরে আপনার যে ডায়লগ, এইসব বিষয় থেকে আপনার 15 নম্বর হবে। রচনা আসতেও পারে, না আসতেও পারে, এটা বলার নাই। রাইটিং সেকশনের ভিতরে এটা অন্তর্ভুক্ত। যাই দিক না কেন, আপনারা মোটামুটি যদি এই সিলেবাসটা শেষ করেন, এখান থেকে সবগুলো কমন পাবেন। সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আপনাদের আসবে না।
সুতরাং এই বিষয়টা অনেক সুন্দর করে আপনারা প্র্যাকটিস যদি করেন, তাহলে এখানে যে বিষয়বস্তুগুলো দেওয়া আছে এগুলো যদি বেশি বেশি করে প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনাদের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আমরা একটু কমেন্ট সেকশনে যাব। আমাদের শিক্ষার্থীরা কমেন্টে কি কি কমেন্ট করছে আমরা একটু দেখি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, যে আপনারা প্রশ্ন করবেন যে কোন বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চলে যাচ্ছি তাহলে বিজনেস ইংলিশটা এখন আর নাই। এখন আপনাদের যে বিষয়টি আছে ইংলিশ ফর ফাইন আর্টস, এই বিষয়ে কি কি বিষয়বস্তু আপনাদেরকে চর্চা করতে হবে আমি একটু আপনাদের আলোচনা করছি। প্রথমে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের ভিতরে আছে ইন্ট্রোডিউসিং ইয়োর সেলফ, ইন্ট্রোডিউসিং আদার্স, ডিসক্রাইবিং দ্য কোর্স। তাহলে এখান থেকে আপনার কোনো পরীক্ষায় কিন্তু তথ্য বিষয়ে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না। এখান থেকে আপনার প্রশ্ন আসতে পারে আপনার প্র্যাকটিক্যালে, প্র্যাকটিক্যাল বিষয়ে এখান থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু তথ্য বিষয়ে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। ইন্ট্রোডিউসিং ইউর সেলফ, নিজের সম্পর্কে পরিচয় দাও। ইন্ট্রোডিউসিং আদার্স, এবং অন্যদের সম্পর্কে বলো বা তাদের সম্পর্কে আলোচনা করো। এবং ডিসক্রাইবিং দ্য কোর্স, মানে এই বিষয় বা এই কোর্সের বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে, এই কোর্স সম্পর্কে আপনার বর্ণনা করতে হবে। আপনার এটা ওই যে প্র্যাকটিক্যাল যে বিষয় তার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এরপরে দেখেন ওয়ার্ল্ড আর্ট অ্যান্ড কালচার। ওয়ার্ল্ড আর্ট অ্যান্ড কালচার, বিশ্বের শিল্প এবং সংস্কৃতি। এর ভিতরে তাহলে এই বিশ্বের শিল্প সংস্কৃতির ভিতরে কি কি আসতে পারে? অ্যান আর্টিস্ট, এখানে শিল্পীরা আসবে, তাদের উল্লেখযোগ্য শিল্পকর্ম, সব শিল্পকর্ম নয়, এই আর্টিস্টদের মানে ফেমাস আর্টিস্টদের ফেমাস শিল্পকর্ম। ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট কালচার, মানে বিভিন্ন দেশের সংস্কৃতি, বিভিন্ন দেশের সংস্কৃতি, এখান থেকে আপনাদের কিন্তু প্যাসেজ আসতে পারে। তাহলে আপনাদের ফেমাস কিছু দেশ বিদেশের, বাংলাদেশের হতে পারে, বিদেশের হতে পারে। তো দেশ বিদেশের ফেমাস আর্টিস্টদের মধ্যে কারা কারা আছে? লিওনার্দো ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, ভিনসেন্ট ভ্যান গঘ, জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান, তারপর শফিউদ্দিন আহমেদ। এই এদের সম্পর্কে একটু জানতে হবে। এদের সম্পর্কে জানলে এখান থেকে যদি কোনো প্যাসেজ আসে, তাহলে আপনার সহজেই উত্তর করতে পারবেন। এরপর আর্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের শিল্পকলা। আর্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের শিল্প। তাহলে বাংলাদেশের শিল্পের ভিতরে কি কি আসবে? আওয়ার আর্টিস্ট, মানে আমাদের যারা শিল্পী আছে, এর আগে গেছে বিশ্বে, বিশ্বের যারা শিল্পী আছে, বিশ্বের বলতে এখানে সারা বিশ্বের যারা শিল্পী আছে ফেমাস শিল্পী, তাদের নিয়ে। এবার আসছে শুধু বাংলাদেশের ফেমাস শিল্পীদের। আমার আর্টস ফর পেইন্টিং, মানে এখানে শুধু আমাদের শিল্পীদের চিত্রকর্মগুলো নিয়ে আলোচনা করলে হবে, এবং স্কাল্পচার। তাহলে এখানে শুধু পেইন্টিং এবং ভাস্কর্য, পেইন্টিং এবং ভাস্কর্য রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলেই বা সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করলেই আপনার এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। এরপরে আসেন আর্ট ফর্মস, মানে শিল্প উপকরণ। টাইপস অফ আর্টস অ্যান্ড ক্রাফটস, মানে বিভিন্ন ধরনের চারু ও কারুশিল্প। মিডিয়াম অফ আর্টস অ্যান্ড ক্রাফটস, এবার এই চারু ও কারুশিল্প তৈরির বিভিন্ন মাধ্যম বা উপায়। এরপরে প্রসেস অফ আর্টস অ্যান্ড ক্রাফটস, এরপর কিভাবে এটা প্রস্তুত করা হয়, এই আর্টস অ্যান্ড ক্রাফট চারু ও কারুশিল্প গুলো কিভাবে প্রস্তুত করা হয় সেই পদ্ধতি নিয়ে আপনাদের আলোচনা করতে হবে বা পড়াশোনা করতে হবে। এই বিষয়গুলো যদি জানেন, তাহলে এখান থেকে যদি কোনো প্যাসেজ আসে, তাহলে আপনারা সরাসরি উত্তর দিতে পারবেন। এখান থেকে আপনার কি কি প্রশ্ন আসতে পারে? এমসিকিউ টাইপের, এমসিকিউ 3টা অথবা 4টা অপশন থাকবে, একটা উত্তর লিখতে হবে 4টা থেকে বা 3টা থেকে। তাহলে এটা 5 নম্বরে আসতে পারে। এরপর শূন্যস্থান আসতে পারে। এরপর মনে করেন যে একটা প্যাসেজ থাকলো, সেই প্যাসেজটা আসলে কি উদ্দেশ্যে বলা হয়েছে, বা সেই প্যাসেজ থেকে মনে করেন যে প্রশ্ন দিল 5টা, সেই 5টা প্রশ্ন উত্তর দিতে হবে।
অথবা প্যাসেজের সারাংশ আসতে পারে, এরকম। এরপর আপনার বাকি 15 নম্বর তো বলেই দিলাম, যে আপনাদের রাইটিং সেকশনের গ্রামাটিক্যাল, রাইট ফ্রম ভার্ব। তারপরে আপনার রাইট ফ্রম ভার্ব বললে আসলে এখানে পার্টস অফ স্পিচের অনেক অংশ এর সাথে যুক্ত হয়ে যায়। এরপর প্রিপজিশন, আর্টিকেল, এই বিষয়গুলোর ভিতরে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এই বিষয়গুলো তো আপনারা জানেন, আপনারা সবাই অনার্স মাস্টার্স পাস, এই বিষয় সম্পর্কে আপনাদের অনেক ভালো ধারণা আছে। এরপর আপনাদের কম্পিটিং সেন্টেন্স, এখানে কিন্তু কম্পিটিং সেন্টেন্সের কিছু নির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো একটু ভালো করে চর্চা করলেই আপনারা কিন্তু সহজেই পেয়ে যাবেন। এরপর অ্যান আর্টিস্ট কমিউনিকেশন, মানে শিল্পীদের সাথে যোগাযোগ, জবস অ্যারাউন্ড মানে আশেপাশে, এই সাবজেক্ট রিলেটেড, এই চারুকলা রিলেটেড কি ধরনের জব আছে সেই সম্পর্কে আপনার ধারণা অর্জন করতে হবে। লাইফ অফ এ ফ্রিল্যান্সার, একজন ফ্রিল্যান্সারের জীবন ব্যবস্থা কেমন সে সম্পর্কে আপনার জানতে হবে, বা এই চারুকলা বিষয়ে যদি আপনি নিজেকে দক্ষ করে তোলেন তাহলে এর ফ্রিল্যান্সার জগৎটা কেমন। এই যে আপনি কিন্তু, যে আমি আপনাকে বললাম, যদি আপনি ক্রাফটে ভালো হয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। যে বিভিন্ন শাড়ির কাজ করে, পায়জামা পাঞ্জাবির কাজ করে, তারপরে আপনার ফতুয়ার কাজ করে, এসব কাজ করে কিন্তু আপনি অনেক দক্ষ হতে পারবেন। এরপরে আর্ট এক্সিবিশন। আর্ট এক্সিবিশন জিনিসটা আসলে কি? শিল্প প্রদর্শনী, আর্ট এক্সিবিশন বাংলা শিল্প প্রদর্শনী। তো এই শিল্প প্রদর্শনীটা আসলে কি এ সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। বিভিন্ন শিল্প প্রদর্শনী যে দেখবেন যে ঢাকা আর্ট গ্যালারিতে শিল্প প্রদর্শনী হচ্ছে 3 দিনের, এইসব বিষয় সম্পর্কে, যে আর্ট এক্সিবিশনটা আসলে কি এবং কেন এই আর্ট এক্সিবিশনটা করা হয়, এইসব বিষয়গুলো সম্পর্কে একটু জানলেই মোটামুটি আপনারা এই বিজনেস ইংলিশের পরিবর্তে যেটা ইংলিশ ফর ফাইন্যান্স হয়েছে, এই মানে যে আপনাদের ভয়টা কেটে যাবে এবং সহজে ইংলিশ ফর ফাইন্যান্স বিষয়টি আপনারা নিজেদের আয়ত্তে নিতে পারবেন এবং সরাসরি এখান থেকে উত্তর দিতে পারবেন। তাহলে 1 এবং 5 এই দুইটা কিন্তু আপনাদের শুধুমাত্র প্র্যাকটিক্যালের জন্য আসতে পারে, প্র্যাকটিক্যাল বিষয়ের জন্য। আর আপনাদের 2, 3, 4 এই তিনটে থেকে প্যাসেজ আসতে পারে, 2, 3, 4 টপিকস থেকে আপনাদের প্যাসেজ আসতে পারে। এই জন্য এই 2, 3, 4 যে বিষয়বস্তুগুলো আছে এগুলো একটু সুন্দর করে নিজেদের আয়ত্তে রেখে দিবেন। তাহলে আশা করি এখান থেকে আপনাদের যে প্যাসেজ দিক না কেন সেই প্যাসেজটা আপনারা কমপ্লিট করবেন। আমি 1 মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আহ ইংলিশ ফর ফাইন আর্টস এর বিষয়বস্তুগুলো জানলাম এবং আপনাদের কিন্তু যে বিষয়গুলো প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন হতে পারে সে বিষয় সম্পর্কে আপনাদের কিন্তু ডিটেলস বললাম। আরো যদি বিস্তারিত জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য সর্বদা চেষ্টা করব। অথবা এই পেজে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন, অথবা আপনারা সরাসরি পেজে এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন, যে কোনো ভাবে আপনার প্রয়োজন মেটানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের আমি আবারও বলছি, যারা আপনারা 2025 সেশনে চারুকলা আইসিটিতে ভর্তি হতে যাচ্ছেন, শারীরিক শিক্ষা, এনিম্যাল হেলথ এন্ড প্রোডাকশনে, অতি দ্রুত ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের যে অফিসিয়াল পেজ, অথবা আপনার সরাসরি www.ctmibd.com এই ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি আপনারা চারুকলা বিষয়ে ভর্তি হয়ে যেতে পারবেন 2025 সেশনে। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যদি সিলেবাস নিয়ে, সিলেবাস এর বিভিন্ন বিষয় নিয়ে আজ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারবেন এবং আজকের এই লাইভ ক্লাসটি অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ এটা কিন্তু আপনার যে সমস্ত বন্ধুগণ, যে সমস্ত ছোট ভাই ব্রাদার
এবং আপনার আত্মীয় স্বজন যারা পরীক্ষা দিবে 2024 সেশনে দিতে পারবে, তাদের জন্য আজকে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আজকে লাইভ ক্লাসটা দেখে থাকে, আশা করি, আমি আবারও বলছি, যারা আপনারা দ্বিতীয় পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আশা করি দ্বিতীয় পর্বের কি ধরনের প্রশ্ন আসবে, কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, কোন কোন বিষয়গুলো তথ্যীয়, কোন বিষয়গুলো প্র্যাকটিক্যাল, কোন কোন বিষয়গুলো আপনাদেরকে আয়ত্ত করতে হবে, এর A to Z আপনি সম্পূর্ণ জানতে পারবেন। সুতরাং আপনাদের কাছে, সবার কাছে আবদার থাকবে যে আজকের ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন। এবং যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের অগ্রিম ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, চারুকলা শিক্ষক কোচিং 19তম শিক্ষক নিবন্ধন লিখিত ব্যাচ প্রথম ব্যাচ ভর্তি চালু করছে।